আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি আপনাদের দোয়ায় মোটামুটি চলছে। বন্ধুরা, আমরা এখন কথা বলছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ মোসাদ্দেক হোসেন স্যারের সাথে। তো স্যার, এই যে আমাদের কৃষকরা যে ধান চাষ করে আর কি, সেই ক্ষেত্রে বিভিন্ন রকম কীট পতঙ্গের যন্ত্রণা দ্বারা অতিষ্ঠ হয়ে যায়। তো এই ক্ষেত্রে স্যার বেশি কৃষকরা যেটা নিয়ে প্রবলেম ফেস করে আর কি, বেশি অস্থির হয়ে গেল মাজরা পোকা নিয়ে। জি, মাজরা পোকা সম্পর্কে আপনি কিছু একটু বলেন। মাজরা পোকা বাংলাদেশের ধানের চাষের ক্ষেত্রে একটা কমন পোকা, এবং আদি যে ধান চাষ হতো বাংলাদেশে আগে, একটা ধান চাষ, বোরো ধান, গভীর পানির যে ধান, তখন থেকেই কিন্তু এই মাজরা পোকার আক্রমণ, বিশেষ করে হলুদ মাজরা পোকা, এটা আমাদের দেশে পরিলক্ষিত হয়। সারা বছর ব্যাপী এই মাজরা পোকা, হলুদ মাজরা পোকা পাওয়া যেত। কিন্তু এখন যেহেতু আধুনিক উফশি জাতের ধান চাষ হচ্ছে, বছরে 3টা ধান চাষও হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হলুদ মাজরা ছাড়াও কিন্তু অন্যান্য মাজরার প্রকোপ, বিশেষ করে কালো মাথা, তারপরে পিঙ্ক বোরার যেটা গোলাপি মাজরা, বা আরও অন্যান্য কয়েক ধরনের প্রজাতির মাজরা কিন্তু এখন ধান খেতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে বোরো এবং আউশ মৌসুমে। স্যার, বড় মৌসুমে এই যে আগে যে মাজরা পোকাটা পাওয়া যেত, গোলাপি মাজরা পোকা, ইদানিং যেটা হচ্ছে স্যার কালো মাথা মাজরা পোকা, এটা তো কোনোভাবেই দমন করা যাচ্ছে না। গোলাপি মাজরা এবং হলুদ মাজরা, যেটা আমি আগেই বলেছি, সারা বছরই কিন্তু এটা আছেই। এটা আমাদের দেশের সাথে একদম মিশে গেছে, মানে আবহাওয়া পরিবেশের সাথে। আর কালো মাথা মাজরা বা গোলাপি মাজরা, বিশেষ করে গোলাপি মাজরা আগে থেকেই ছিল, কালো মাথাও ছিল। এটার বাইরেও কিন্তু আরেকটা আছে, স্ট্রাইপড স্টেমবোরার, যেটা আপনারা কালো মাথা বলছেন, কিন্তু কালো মাথা কিন্তু সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না। হ্যাঁ, তবে বড় মৌসুমে এবং আউশে কালো মাথা মাজরা পাওয়া যায়, এবং এটা বড় মৌসুমে বেশি পাওয়া যায় এবং আমনে কম, এবং এটার সংখ্যাও কিন্তু বেশি, এবং এটা অনেক ভোরাসিয়াস, মানে পেটুক, অনেক ক্ষতি করে থাকে। আমরা স্যার যেটা লক্ষ্য করি আর কি, যে একটা ফসল চাষের সময় একটা মৌসুম আছে, যেটা যেমন এই বড় মৌসুম, দেখা যায় যে 2-3 বার ওই মাজরা পোকা আক্রমণ করে। সেক্ষেত্রে এই মাজরা পোকার জীবনচক্রটা কিভাবে সংগঠিত হচ্ছে? মাজরা পোকার জীবনচক্র বলতে এটা হলো, আমরা জানি যে প্রতিটা পোকার একটা জীবনের একটা চক্র বা ধাপ থাকে, যেটা তো মাজরার ক্ষেত্রে কি, প্রথমে সে মথ বা প্রজাপতিটা ডিম পাড়ে, ডিম থেকে হয় কীড়া বা লার্ভা বলে ইংরেজিতে। এই কীড়াটাই ক্ষতি করে। যেরকম রেশম পোকার ক্ষেত্রে কি সুতাটা তৈরি করে, আমরা জানি কীড়া, মাজরার ক্ষেত্রেও এই একই কীড়াই, ধরন একই, কিন্তু এটা ধানের ক্ষেত্রে হলো আমরা মাজরা বলছি, সেটা হলো শুধু কীড়াটা। কীড়ার পরের আবার একটা ধাপ আছে, আমি বলেছি 4টা ধাপ, সেটাকে পিউপা বা পুত্তলি ধাপ বলে। পুত্তলির পরে আবার বের হয়ে আসে মথ বা আমাদের প্রজাপতি। এখন আমাদের জন্য ক্ষতি করে কোন ধাপটা? ক্রীড়া ধাপ। এবং এই ক্রীড়া ধাপটা, এবং এই আমরা যেসব অঞ্চলে মাজরা পোকার আক্রমণটা বেশি হয়, আমাদের একটা খেয়াল রাখা উচিত যে ওইসব অঞ্চলে যেখানে বেশি, আর আমাদের একটা ওখানে আপনার জমি চাষ দেওয়ার পরে ওই যে পুত্তলি ধাপটা বলেছি, ক্ষতি করে ক্রীড়া ধাপ, ক্রীড়ার পরে যায় পুত্তলি, পুত্তলিটা মাটির নিচে, একটু নিচে বা গাছের গোড়ার দিকে থাকে, ধান গাছের। এখন আমাদের অঞ্চলে বা কোনো একটা অঞ্চলে যদি মাজরা পোকার বেশি আক্রমণ হয়, তো আমরা কিভাবে দমন করতে পারি? ওই পুত্তলি ধাপটা যদি আমরা নষ্ট করতে পারি, কিভাবে? ধান কাটার পর বেশিরভাগ মাজরা কিন্তু পুত্তলি অবস্থায় থাকে, মাটির একটু নিচে বা গাছের গোড়াতে। তখন যদি আমরা জমিতে চাষ দিয়ে ফেলি অথবা পানি দিয়ে দিই, তখন কিন্তু এই পুত্তলি ধাপটা মারা যায়। তো হ্যাঁ, পরপরই তখন কিন্তু এই প্রজাপতিটা আর বের হতে পারে না পুত্তলি থেকে। তাহলে পরে এটা প্রাকৃতিকভাবে, যে আমরা যে অনেক সময় কীটনাশক ছাড়া কন্ট্রোলের কথা বলি, এবং এভাবেই করা উচিত। আমরা জানি কীটনাশক দ্বারা কোনো পোকা কিন্তু দমন 100% সম্ভব না, বা এক সময় দেখা যায় কৃষক কীটনাশক আর কাজ করে না। এই জন্য আমাদের যে বিকল্প যে পদ্ধতিগুলো আছে, যেমন আইপিএম আমরা বলি,
ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত ব্যবস্থাপনা, মানে কোনো একক পদ্ধতি। আমরা যদি বলি শুধু কীটনাশক দিয়ে পোকা দমন করবো, এটা কিন্তু সম্ভব না। এই পোকা দমনের এখানে আসতেছি স্যার, এখন আমি আপনাকে জানতে চাইতেছি স্যার, এই যে মাজরা পোকা নিয়ে কৃষক বন্ধুরা এতটাই অস্থির থাকে যে ওরা মাজরা পোকা আক্রমণ করলে একদম পাগল হয়ে যায়, আসলে মাজরা পোকার ক্ষতির ধরনটা কেমন স্যার? আপনাদের গবেষণায় এটা কি পরিলক্ষিত হয়েছে? মাজরা পোকা নিয়ে আমরা যতটা মানে উদ্বেগ বা দেখায়, আসলে এত উদ্বেগ হওয়ার কোনো কারণ নাই। কারণ মাজরা পোকা কী ক্ষতি করে আমরা জানি। সে কীড়াটা ভিতরে ঢুকে, ধানের গাছের কাণ্ডের ভিতরে ঢুকে ভিতর থেকে খাওয়া শুরু করে, ফলে ভিতরটা ধান গাছের ভিতরটা ফাঁপা হয়ে যায়। ফাঁপা হলে কি হয়, আলটিমেটলি ওই কুশিটা লাল হয়ে মারা যায়। সেজন্য আমরা ওটাকে বলি মরা ডিগ। এটা যদি কুশি অবস্থায় এই ক্ষতিটা করে, আর যদি শীষ আসার আগের মুহূর্তে ঢুকে যদি ক্ষতি করে, তাহলে কি ক্ষতিটা হয়, যে শীষটা যে বের হবে সেটা সাদা হয়ে যায়, সেখানে কোনো দানা থাকে না। তাহলে আমরা জানি মাজরার ক্ষতির ধরন একটা মরা ডিগ আর সাদা শীষ। আর আমরা মাজরার ক্ষেত্রে বলি, একটা ক্ষেতে শতকরা যদি 10 ভাগ বা তার বেশি মরা ডিগ থাকে, তাহলে আমার জন্য ক্ষতিকারক। 2, 4টা, 5টা, 10টা, 100টার মধ্যে যদি 5টা, 7টাও যদি মরা ডিগ দেখা যায়, ক্ষতির কোনো কারণ নাই। এবং আমাদের অনেক পরীক্ষা করে আমরা দেখেছি, মরা ডিগ যদি দেয়ও কি আর্লি স্টেজে, বা আমরা যেটা বলি ভেজিটেটিভ স্টেজ, সেই স্টেজে যদি মরা ডিগ বের হয়, আমরা প্রতিটা জীবের একটা বৈশিষ্ট্য, সেলফ ডিফেন্স মেকানিজম, বা আমরা ওষুধ না খেলেও কী হয়, আমাদের জ্বর হলে আমাদের কি সবাইকে আমরা মারা যায়? জ্বর কিন্তু ঠিকই ভালো হয়ে যায়, কেউ নাপা খেলেও ভালো হয়। সেক্ষেত্রে ওই মাজরা পোকার জন্য যদি আমরা কোনো ওষুধ নাও দিই, ওই যে একটা কুশি মারা গেল, গাছ কিন্তু আরেকটা কুশি বাড়ায় দেয়, এটা প্রাকৃতিকভাবেই হ্যাঁ থাকে। তাইলে পরে এই জন্য আমাদের মানে কোনো কারণ নাই যে মরা ডিগ দেখা গেছে ঠিকই, ওষুধ দেওয়ার প্রয়োজন নাই, ওই গাছ কিন্তু আরেকটা কুশি সে বাড়ায় দিবে, জানে যে তার একটা ক্ষতি হয়েছে। এই জন্য আলটিমেটলি আমরা যে ফলনে যে আমরা অনেক পরীক্ষার মাধ্যমে দেখেছি, ফলনের কোনো তারতম্য হয় না। আমার যদি মাজরা পোকার আক্রমণও থাকে, ফলনে কোনো তারতম্য হয় না। হ্যাঁ, ক্ষতিটা কখন হবে, ওই যে আমরা বলেছি, এক্ষেত্রে আমরা ইটিএল বলি ইংরেজিতে, বা অর্থনৈতিক ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। এই ইটিএলটা আমরা কি বলি, 10 থেকে 15 ভাগ যদি এর বেশি হয়, তখন আমরা কীটনাশক দেওয়া বা অন্য পথে। তার আগে কিন্তু 5 ভাগ 10 ভাগ 10 ভাগের নিচে থাকলেও কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। ইদানিং আবার স্যার কৃষক বন্ধুরা আরেকটা শুরু করছে, সেটা হলো এরকম যে পোকার আক্রমণ হওয়ার আগে ওষুধ দেওয়া শুরু করে দেয়। হ্যাঁ, না, এটার কোনো যৌক্তিকতা নাই। এবং আমরা অনেক পরীক্ষার মাধ্যমে দেখেছি, আগে যে বিশেষ করে ফুরা ধান এক সময় মাজরার জন্য কৃষকরা আগেই সারের সাথেই, এটাকে আমরা ইংরেজিতে বলি কি প্রিভেন্টিভ বা প্রতিরোধ হিসাবে, যে আমার খেতে পোকা লাগতে পারে সেই সম্ভাবনা থেকে দেয়। এটা টোটালি মানে টোটাল লস বলা যায়। এটা আসলে একটা ওষুধের কার্যকারিতা কতদিন থাকে, 10 দিন বা 15 দিন বা 20 দিন। এই 10-15 দিনের মধ্যে দেখা গেলো কোনো পোকাই আমার খেতে আসে না, এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। বরঞ্চ যে আপনি যে দিলেন, এতে কী ক্ষতি হলো, আমার প্রকৃতিতে কিন্তু অনেক জীব আছে আমাদের অজান্তে, এটাকে আমরা ইংরেজিতে বলি ইকোলজি, যে একটা পরিবেশ, রাইস ইকোলজি বা ইকোসিস্টেম। এই ইকোসিস্টেমটা আমরা যদি মানে পূর্বেই ওষুধ ব্যবহার করে নষ্ট হয়ে যায়। কেন, অনেক অণুজীব আছে আমার মাটিতেও আছে, যেগুলা বা প্রকৃতিতেও আছে, যেটা আমাদের উপকারী, সেটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই যে উপকারী এবং ক্ষতিকারক পোকার, এটা কিন্তু একটা ভারসাম্য আছে। আমরা যদি প্রথমেই ওষুধ দিয়ে দিই আমাদের প্রয়োজন ছাড়া, তো এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে দেখা যায় কি, পরবর্তীতে যে আমাদের কি ক্ষতি হচ্ছে, আমরা যে বলছি পোকার সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের মারাত্মক ক্ষতি হচ্ছে, মাজরা পোকার সংখ্যা বাড়ছে, পাতা মরা পোকার সংখ্যা বাড়ছে, বা পরবর্তীতে যায় বাদামি গাছ ফড়িংয়ের সংখ্যাও বাড়ছে। এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যারা প্রথম দিকে যারা এই ধরনের আগাম কীটনাশক প্রয়োগ করে, তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি, পরবর্তীতে যায় আরও সমস্যাটা বেশি হয়। এবং কৃষকরা যে আগে যে ব্যবহার করতে, এটা কোনো প্রয়োজনীয়তা নাই। এখন আবার কৃষক বন্ধুরা ধান রোপণের সময় একবার দানাদার কীটনাশক দিচ্ছে। না, ওটার কথাই বলছি, প্রথম কিস্তি ইউরিয়া যখন 15-20 দিনে যায়, তখন আবার দানাদার কীটনাশক দেওয়ার জন্য উদ্যোগ হচ্ছে, সেটা কি দেওয়ার দরকার? না, এটাই তো এতক্ষণ আপনার সাথে বললাম যে এটা কোনো প্রয়োজন নাই, যেটা লস।
লসটা আমার আর্থিক লস হচ্ছে, যাই ওষুধ কিনতে আমার একটা খরচ হচ্ছে, এটা তো একটা আমার পকেটের টাকা খরচ হচ্ছে, এটা একটা লস। আর আপনি যে প্রকৃতিতে যে ক্ষতিটা করলেন, এই কারণে আপনিই সমস্যায় পড়বেন। এবং আমরা অনেক পরীক্ষা করে দেখেছি যে যারা বেশি ওষুধ ব্যবহার করে প্রথম থেকে, তাদের ক্ষতি মাত্রাটা আরও বেড়ে যায়। অনেক কৃষক আছে যে কোনো কীটনাশক প্রয়োগ করে না, তার দেখবেন যে এত ক্ষতি হয় না, পোকা লাগলেও এত ক্ষতি হয় না। পোকার আক্রমণ হওয়ার পরে ওষুধ দিবে অবশ্যই, এবং সেটারও একটা আমরা যেটাকে বলি সীমা আছে, ওই সীমাটা অতিক্রম করলেই দিবে। মাজার ক্ষেত্রে কি বলেছি, 10 থেকে 15 ভাগ, এর যদি বেশি হয় তাইলে দিবে। এক ধরেন যে জমিতে যদি 100টা ধানের গোছা থাকে, সেই ক্ষেত্রে যদি 10টা গোছা পোকা আক্রমণ করে, সেই ক্ষেত্রে হলো তখন আপনি বিবেচনা করেন। শতকরা যদি 8 ভাগ করে, 5 ভাগ করে, 2-4টা, 1 ভাগ 2 ভাগ, আপনার কোনো প্রয়োজন নাই। এটা বলেছে মরাডিগের ক্ষেত্রে। সেরকম যখন শীষ বের হয়ে যাবে তখন তো শীষটা সাদা দেখাবে মাজরার কারণে, সেক্ষেত্রে যদি 5 ভাগের বেশি হয় তাহলে পরে আমরা তখন কীটনাশক দেওয়ার চিন্তা করতে পারি। কিন্তু তখন সাধারণত প্রয়োজন, বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন পড়ে না, শেষের পর্যায়ে কোনো প্রয়োজন পড়ে না। আচ্ছা, তো এখন তাহলে কৃষক ভাইরা যদি প্রাইমারি লেভেলে কি কি সতর্কতা অবলম্বন করলে যে মাজরা পোকাটা যাতে জমিতে আক্রমণই করতে না পারে, কোনো কীটনাশক না, প্রাইমারি একটা, যে যেমন যে আপনি বললেন স্যার যে জমিতে যদি ধান কাটার পর পরই চাষ দিয়ে দেয় তাহলে মাজরা পোকাটা মারা যাবে, হ্যাঁ, তার একটা ধাপ, পুত্তলি ধাপটা মারা যাবে পরবর্তীতে। যে আমরা পার্সিং এর কথা বলি, তো এগুলা দিলে কি আসলে উপকার হয় কিনা? অবশ্যই উপকার হয়, তবে যেটা আগেই বলেছি, কোনো একক পদ্ধতিতে কিন্তু আমি আমার পোকা, আপনি যদি পার্সিং বা ডাল পোতা যেটা আমরা বলি, এটা অবশ্যই উপকার হয়। বিশেষ করে মাজরা পোকার মদ ধরে খায় কে, ফিঙ্গে পাখি, এটা আমরা পরীক্ষা করি, ফিঙ্গে পাখি বা আরও অন্যান্য শালিক বলেন। কিন্তু এই যে আপনি শুধুমাত্র ওই ডাল পুঁতে রাখলেন আর আপনার খেতে পোকা দমন হয়ে যাবে, ওই আশায় আবার বসে থাকা যাবে না। তবে সবগুলা পদ্ধতি অবলম্বন করতে হবে। তার মধ্যে পার্সিং দিতেই চায় না, বলে যে ওই পাখি বসে যে পায়খানা করে ধানের গাছে পড়ে, ওই গাছ নষ্ট হয়ে যায়, এটা কি ঠিক? না, এটা ওইভাবে, এটা 2-1 জন বলে যারা বেশি, কিন্তু আপনার উপকারের দিকটাই বেশি। এখন যদি বলেন পায়খানা করলো সবসময় কি আর গাছে পড়বে, আপনি তো ফাঁকেই তো রাখেন, তাই না? এটা 1-2টা গাছে পড়লো আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, এমন তো কিছু না। ওইটা তো পুরা খেতেই তো আর আপনার সে পায়খানা ছড়াবে না। তাহলে সর্বশেষ হলো কৃষক ভাইদের জন্য তাহলে আপনার সর্বশেষ উপদেশ কি মাজরা পোকা দমন বিষয়ে? মাজরা পোকা এবং যে কোনো পোকা দমনের ক্ষেত্রে আমরা বলবো যে আপনার যে আমরা ক্ষতিকর যে ধাপ বা মাত্রা, কি কত সংখ্যক পোকা থাকলে পরে আমার ধানের ক্ষতি হবে, সেটা জানার পরেই এর জন্য আমাদের কি করা লাগবে, প্রথম থেকে কিন্তু ধানের ক্ষেতে আপনার যাওয়া লাগবে, মনিটরিং আমরা যেটা বলি। তা আপনার ক্ষেতে যা দেখতে হবে যে আপনার ক্ষেতে কি কি পোকা আছে। পোকা তো থাকবে, এটা প্রকৃতিরই অংশ, এবং এটা কিন্তু আমাদের স্বীকার করে নিতে হবে। আপনার ক্ষেতে যদি কোনো পোকা না থাকে এটা কিন্তু খারাপ, এবং এটা আমি কি বলেছি, প্রকৃতির অংশ। আল্লাহ যেরকম আমাদের সৃষ্টি করেছে, পোকাও কিন্তু আল্লাহ তো সৃষ্টি করেছে, তারও কিন্তু আমি বলি যে তারও বেঁচে থাকার অধিকার আছে, আপনি কি তাকে অধিকার দিবেন না? আর যদি বলেন হ্যাঁ এত পরিমাণ, একসময় ফুরা ধান সরকারিভাবে কিন্তু দেওয়া হতো, ব্যবহার হয়েছে, মাজরা পোকা কি কমেছে? মাজরার এখন ধরন কিন্তু আরও পাল্টাই গেছে। তার মানে মানুষ ইচ্ছা করলে কোনো কিছুকে টোটালি দমন বা বিনাশ করতে পারবে না। তো আমাদের স্বীকার করে নিতে হবে ধানের ক্ষেত্রে কিন্তু আমার পোকা থাকবে, হ্যাঁ, কিন্তু আমার যাতে ক্ষতি না করে এই জন্য আমাদের কি করা লাগবে, প্রথম থেকে খুবই সতর্কতার সাথে কীটনাশক ব্যবহার করা লাগবে। ইচ্ছে হলো আমি কীটনাশক ব্যবহার করলাম, আবার কীটনাশকের ধরন আছে, যে কোনো কীটনাশক ডিলার একজন বলল বা কারো কথা শুনে প্রয়োগ করলাম, সেটা করা যাবে না। কোন প্রকার জন্য কোন কীটনাশক সেটা আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে, এবং ওইটার মাত্রাটাও ঠিক অনুসরণ করে দিতে হবে। আপনি যদি কম মাত্রায় প্রয়োগ করেন তখন দেখবেন কি পোকা, যে আমরা বলি প্রতিরোধী হয়ে যায়, তখন পরের বছর যদি একই ডোজেও দেন দেখবেন যে আর কাজ করে না, কেন আপনি আগের বছর কম ডোজ ব্যবহার করেছেন, ওই কারণে ওই পোকাটা প্রতিরোধী হয়ে গেছে, পরবর্তীতে কিন্তু আর কাজ করবে না। এই জন্য সঠিক ডোজ সঠিক সময়ে, ইচ্ছা হলো যখন তখন কিন্তু প্রয়োগ করা যাবে না। এটা কখন প্রয়োগ করবে স্যার এই ওষুধগুলো, মানে দিনের কোন সময় প্রয়োগ করলে ভালো হয়? এটা হলো আমরা বলি যে হলো অপরাহ্নে বা বিকালের দিকে প্রয়োগ করাটাই ভালো, সকালের দিকে। তাহলে স্যার যে জমিতে যাতে বন্ধু পোকাগুলো থাকে আর ক্ষতিকর পোকাগুলো যাতে মারা যায়, সেই ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করে ওষুধ দিবে? এই জন্যই তো যখন তখন বা অ্যাডভান্স কীটনাশক প্রয়োগ করা যাবে না, আর যেটা হলো বিকালের দিকে প্রয়োগ করার কথা বলছি। আর আরেকটা হলো আপনার হলো স্প্রে করার থেকে যদি দানাদার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক ভালো। সে দানাদার ব্যবহার করতে হলে কি করতে হবে, জমিতে পানি ধরে রাখতে হবে কয়েকদিন। আর স্প্রে করলে আমরা জানি আমাদের বন্ধু পোকা বা শিকারি পোকা শিকার ধরার জন্য বেশিরভাগই কিন্তু
ক্যানোপি লেভেল আমরা বলি, ধানের গাছের উপরের দিকে থাকে। আপনি যদি স্প্রে করেন আগে কোনটা মারা যাবে? কীটনাশক কি বলে উপকারী পোকা মারা যাবে। সেজন্য কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে খুব সতর্কভাবে, স্প্রে না করে দানাদার দিলে হ্যাঁ দানাদার দিলে, যদি আপনি মাজরা যদি আপনার বিশেষ করে বা অন্যান্য পোকার ক্ষেত্রে, সেক্ষেত্রে যে পানিটা আপনার ধরে রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো ইউরিয়ার অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এটা খালি এটা সবার ক্ষেত্রে, সয়েল সায়েন্স বা মৃত্তিকা যারা কাজ করে, আপনি যদি অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করেন তাহলে পরে ওই গাছটা হলো পোকার জন্য উপাদেয় খাবার হয়ে গেল, পোকার আক্রমণ কিন্তু বেড়ে যাবে। তাহলে আমার সুষম মাত্রায় দিবে, সুষম মাত্রায় অন্যান্য সার, বিশেষ করে পটাশ সারটাও ঠিকভাবে প্রয়োগ করা লাগবে। তাহলে আপনার পোকার আক্রমণ হলেও আপনার বড় ক্ষতি হবে না। সুষম সার প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া, বিশেষ করে ইউরিয়া ব্যবহারে বেশি সতর্ক হওয়া লাগবে। মানে ইউরিয়া তো আবার কম দিলেও তো ধানের ফলন ঠিকমতো হবে না। যেটা আমাদের বলা আছে, ধরেন অনুমোদিত যেটা, সেটাই, হ্যাঁ সেটাই অবশ্য, সেটাই এবং সুষম মাত্রায়। আচ্ছা স্যার, এখন বলেন স্যার, এই যে পাতা মোড়ানো পোকা, এটা নিয়ে কৃষক ভাইদের বেশ একটু মানে উদ্বিগ্ন আছে। হ্যাঁ, এখন এই যে পাতা মরানো পোকা নিয়ে যে উদ্বেগের কারণ, এক সময় কিন্তু এটা কোনো উদ্বেগের কোনো পোকাই ছিল না। আজ থেকে যদি ধরেন 20 বছর বা 25 বছর আগের কথা বলেন, 30 বছর আগে, আমাদের পোকার আমাদের একটা লিস্ট করা আছে, কোন কোন পোকা আমাদের মেজর বা প্রধান ক্ষতিকারক আর কোন কোন পোকা কম ক্ষতিকারক। আমরা জানি ধানের ক্ষেতে কয় ধরনের ক্ষতিকারক পোকা থাকতে পারে। আমরা গবেষণা করে দেখেছি 232 ধরনের পোকা ধানের ক্ষেতে ক্ষতিকারক পোকা পাওয়া গেছে আমাদের দেশের প্রেক্ষাপটে। আর আমাদের দেশে ধানের ক্ষেত্রে আপনার উপকারী পোকার সংখ্যা 375। একটা জিনিস খেয়াল করেন যে আমার ধানের ক্ষেত্রে ক্ষতিকারক পোকার তুলনায় উপকারী পোকার সংখ্যাটাই বেশি। পাতা মরানো পোকা, হ্যাঁ। এই যে আমি বললাম যে আমাদের 232 ধরনের পোকা আমাদের ক্ষতি করে, তো আমাদের একটা লিস্ট করা আছে কোনটা মেজর বা মুখ্য আর কোনটা মাইনর বা কম ক্ষতিকারক। তো আগে আমরা এই পাতা মরানো পোকাকে কোন ধাপের মধ্যে ফেলতাম? কম ক্ষতিকারক বা গৌণ, মানে অত গুরুত্ব নাই। এটা 20 বছর বা 30 বছর আগের কথা বলছি। আর এখন আমরা বলছি আপনি প্রথম একটা দুইটা পোকার মধ্যেই কেন এটা বেড়ে গেল। এটাও কিন্তু আমাদের বলেন মিসম্যানেজমেন্ট। যত যে ইউরিয়া বেশি ব্যবহার যেখানে করেছে এই পোকা, ওইখানেই কিন্তু এই পোকা আগে যেখানে এটা মাইনর পোকা ছিল, এখন এটা হয়ে গেল মেজর পোকা। এই যে আমরা যে মিসম্যানেজমেন্ট করেছি। আর আরেকটা ওই যে আগে বলেছে মাজরার ক্ষেত্রে যেরকম প্রযোজ্য, এটার ক্ষেত্রেও অনেক আমাদের উপকারী পোকা আছে যেটাকে এই পোকার প্রাকৃতিক শত্রু বলা হয়। এই প্রাকৃতিক শত্রুরাই কিন্তু এই পোকার আমাদের অজান্তে কিন্তু থাকলে পারেও তাদেরকে নিয়ন্ত্রণে রাখে। আর আমরা যদি প্রথমে কীটনাশক ব্যবহার করি, এটা মাজরার ক্ষেত্রেও যেরকম বলেছে, এই পোকাও বেড়ে যেতে পারে। পাতা মোড়ানো এই আপনাদের যে গবেষণা আর কি, সেই গবেষণা স্যার পাতা মোড়ানো পোকার ক্ষতির ব্যাপকতাটা কত? কৃষক ভাইরা যে উদ্বিগ্ন হয়, এটা কি আসলে অত পরিমাণ ব্যাপক? না না, এত ব্যাপক পাতা মরানো পোকার আক্রমণে যে 100% লস বা এরকম মাজরার কিন্তু রেকর্ড আছে। আজ পর্যন্ত এরকম রেকর্ড নাই যে পাতা মরানো ক্ষতি হতে পারে। যেহেতু এটা ক্ষতিটা করছে কি, পাতাটা মুড়ায় ফেলছে, দিয়ে সবুজ অংশটা খেয়ে ফেলছে। আমরা জানি কি পাতার সবুজ অংশতে কি থাকে? ক্লোরোফিল। ক্লোরোফিলটা কি করে? সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্যটাই তো দানা হচ্ছে। এখন পাতা যদি সবুজ অংশ কমে যায়, তাহলে এটা তো স্বাভাবিক সেন্সে বোঝা যাচ্ছে কি আমার ক্লোরোফিল খাদ্য উৎপাদনটা কম হচ্ছে। সে অবশ্যই কিছুটা হলো ইল্ডে প্রভাব পড়বে যদি বেশি পাতাটা মরা যায়। কিন্তু একদম ওই ধরনের যে ব্যাপক ক্ষতি বা অনেক ক্ষতি হবে সেরকম কিন্তু না। না না, উদ্বিগ্ন হওয়ার মতো এমন কিছু না। এটা তো স্যার কত পার্সেন্ট মানে পোকার আক্রমণ হলে ওষুধ দিবে? এক্ষেত্রেও 50 বা 60%, আমার এক্সাক্ট এখন এটা হলো দেখতে হবে, 50 বা 60% পাতা যদি মোড়া যায় তাহলে এত হয় না, রেয়ার। আমাদের চাকরি জীবনে এরকম দেখিনি। না প্রয়োজন নাই, বরঞ্চ আপনি না প্রয়োজন নাই, ইউরিয়াটা যাতে ঠিক মতো এবং স্প্লিটে, এখন বলা হয় যে স্প্লিটে প্রত্যেকটা জাতের, হ্যাঁ নির্দিষ্ট পরিমাণ, বেশি দেওয়া যাবে না। আবার কম দিলে তো ক্ষতি হবে, আপনার তো ফলনও তো হবে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর যে পোকা আর কি, এইটার ব্যাপারে একটু বিস্তারিত বলবেন স্যার? সেটা হলো বিপিএইচ বা কারেন্ট পোকা। এই বিষয়ে স্যার একটু এদের জীবন চক্রটা কেমন এবং ক্ষতির ব্যাপকতা, এই দুইটা একটু আপনি একটু কৃষক ভাইদের উদ্দেশ্যে খুবই ভালো মতো একটু বুঝাই দেন।
যাতে জমিতে কারেন্ট পোকা না আসে, কারেন্ট পোকা আসলে কৃষক ভাইদের খুবই ক্ষতি হয়, এবং এটার প্রতিকারটা কি হবে? এখন কারেন্ট পোকা না আসে যদি বলেন, এটাতে কিন্তু কারো হাত নাই। এখন আপনারা জানেন কি না যে হলো এই বিপেইজ বা আমরা কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং যেটা বলি, সে না না সেটা এক দেশ থেকে, এটাকে বলা হয় যে কি ট্রান্সবাউন্ডারি ইনসেক্ট, মানে কি আর কোনো বাউন্ডারি নাই। আপনার চায়না থেকে ভিয়েতনাম থেকে চায়না, চায়না থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া হয়ে বাংলাদেশ, মানে এভাবে আসতে পারে। তার মানে যে আপনি যে বলছেন যে মানে একই পদ্ধতিতে আসবেই, প্রকৃতি ঝড়ের মাধ্যমে বলেন, এই আমার বলেন এক দেশ থেকে আরেক দেশেও এই পোকা যেতে পারে। সুতরাং নিয়ন্ত্রণ আমাদের দেখতে হবে যে আমাদের যখন এখানে আসলো কি ক্ষতি করছে, কত পার্সেন্ট ক্ষতি করছে বা কত বেশি সংখ্যক পোকা আসছে, তখন আমাদের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া লাগবে। এটা তো স্যার সকালবেলা যদি শনাক্ত করা যায়, একদিন পরে তো দেখা যায় না, একদিন পরে সেক্ষেত্রে কি একটা নির্দিষ্ট সংখ্যা থাকে। আপনারা দেখেন একটা কত 300 বা 400 যদি পোকা এটা 24 ঘন্টা যদি একটা গাছের মধ্যে রাখেন, তখন কিন্তু শুকায় যাবে। আপনি কি মাঠে যে পাবেন 300 বা 400 পোকা একসাথে? এটা কখন একদিনে তো বাড়ে না। এই যে আপনি দেখেন আমরা গত মৌসুমে বা আগের মৌসুমে দেখেছি বা বাদামি গাছ ফড়িং কিন্তু আছে, সবসময় আছে প্রকৃতিতে, এখনও আপনি পাবেন। কিন্তু 2টা 4টা 5টা যদি আপনার থাকে, মানে গড়ে 2টা 1টা থাকে, এটা তো কোনো ক্ষতিকারক কিছু না। যখন পোকার সংখ্যা বেড়ে যাবে তখন ওই পরিমাণ বাড়া তো সহজে হয় না। এবং আমরা বলি যে 3টা ধাপ, 3বার যদি একটা ধানের ক্ষেত্রে 3বার যদি সে ডিম দেয়, তারপরে যে পোকা হবে ওই পোকাটাই তখন কিন্তু হপার বান হবে ওই ক্ষেতে। তাছাড়া কিন্তু এই 3বার হওয়াটা কিন্তু খুব কঠিন, এত সহজ মানে 3টা ধাপ। এটা হলো পোকার ক্ষেত্র, এটা সম্পূর্ণ আবহাওয়া বা পরিবেশ। ওই সময় যদি অনুকূল থাকে, দেখা যায় যে 12 দিন বা 15 দিনের মধ্যেই কিন্তু মানে আবার হলো ডিম থেকে আবার নতুন ভাবে আবার ডিমে আসতে পারে, মানে একটা ধাপ হয়ে যেতে পারে। আবার এটা 30 দিন, 40 দিন, 50 দিন, ওই সময়ের আবহাওয়ার উপর নির্ভর করবে। এবং পোকার বৃদ্ধি পাওয়া বা কম থাকা এটা সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভরশীল। এটা তো ক্ষতির ব্যাপকতা অনেক বেশি। অবশ্যই অবশ্যই, যেহেতু কারেন্ট পোকা বলা হয়, যদি ওই সময় অনুকূল পরিবেশ থাকে তাহলে পরে এটা ঠিকই আপনি যেটা বলছেন। এবং যদি এত হিউজ পরিমাণ পোকা থাকে তাহলে তো হপার বান হয়ে পুরো ক্ষেত ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এই পরিমাণে সহসা এটা এরকম হওয়াটা খুবই রেয়ার। কৃষকরা কি সতর্কতা অবলম্বন করবে তাহলে? এখন যেসব অঞ্চলে বিশেষ করে যেখানে বড় সিঙ্গেল বড় হয়, মানে একটা বড় বা একটা ফসল হয়, এবং দীর্ঘমেয়াদী যে জাতগুলা, বিশেষ করে বিধান 29 আমরা জানি কোথায়, যে বিল অঞ্চলে বা নিচু এলাকার জন্যে যেটা বিধান 29 বা এই ধরনের জীবনকাল সম্পন্ন যেসব জাত চাষ করা হয়, এবং ওইসব অঞ্চলেই তো বেশি পোকার আক্রমণ হয়। সেই জন্য কোনো অঞ্চলে যদি এই পোকার আক্রমণ প্রতি বছরই হয় বা বেশি হয়, সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন ওখানে শর্ট যে 28 জীবনকাল একটু কম, মানে আমি উদাহরণ দিয়ে বলছি 28 বা সমপ্রকৃতির যে জাতগুলো আছে এই জীবনকালের, এগুলা মানে স্বল্প জীবনকালে জাত চাষ করে, সেক্ষেত্রে ক্ষতিটা যে এই যে বলেছি যে 3টা ধাপ শেষ হওয়ার আগেই সে কিন্তু আমরা কেটে ফেলতে পারছি, তার মানে ক্ষতিটা সে এড়ায় যেতে পারছে। এটা একটা। তার আরেকটা কি, জমিতে যদি পানি থাকে, সবসময় পানি থাকে, এই পোকার জন্য কিন্তু অনুকূল। আপনার মাঝে মাঝে এই যে এখন বলা হয় যে AWD, এটার যে অনেক উপকার, যে ইরিগেশনের ক্ষেত্রে পানিটা সরাই দিতে হবে, তাহলে পোকার আক্রমণ এমনি কমে যাবে। আর আরেকটা হলো ঘন করে লাগানো যাবে না, লাইন করে গাছ ট্রান্সপ্লান্টিং, যেটা লাইন করে, এবং যে দূরত্বের কথা বলা হয় এক লাইন থেকে আরেক লাইন, এক গাছ থেকে আরেক গাছ, ওই দূরত্বটা মেনটেন করা লাগবে। উত্তর দক্ষিণ বরাবর লাইন করে লাগাবে যেসব অঞ্চলে ক্ষতিটা বেশি হয়, যাতে আলো বাতাস চলাচল করতে পারে। আর এই যে আগেও বলেছি যে ইউরিয়া মাত্রাতিরিক্ত ব্যবহার করা যাবে না। যদি আক্রমণ করেই যায়, যদি করেই আর জমিতে আক্রমণ করেই ফেলে আর সেই ক্ষেত্রে কৃষক ভাইরা মানে ঝটপটের পানিটা প্রথমে তার ক্ষেত থেকে সরাই ফেলতে হবে। তারপরে আপনার প্রতিটা গাছে, এবারে প্রতিটা গাছে যদি 4টা ডিমওয়ালা, 3টা বা 4টা যদি ডিমওয়ালা ওই পোকা, মানে যেগুলোর প্যাট মোটা, মানে ওর মধ্যে ডিম আছে, দেখা যাচ্ছে যে আপনি খেতে নামলেন, এটা তো উপর থেকে দেখা যাবে না, গাছের গোড়ায় অবজার্ভ করতে হবে যে প্রতিটা গোড়াতে, প্রতিটা গাছে কয়টা করে ডিমওয়ালা পোকা আছে। যদি এভারেজ 3টা 4টা করে থাকে,
তাহলে পরে আপনার তখন কীটনাশক অবশ্যই দেওয়া লাগবে। আবার যদি শতকরা 10টা বা শতকরা না, প্রতিটা গাছে যদি 10টা বা 15টা এই ধরনের অ্যাডাল্ট পোকা মানে বয়স্ক পোকা থাকে বা নিম থাকে, আর অথবা যেটা বলছে 3টে বা 4টা ডিমওয়ালা পোকা থাকে, এবারে প্রতিটা গাছে 1-2টা গাছে দেখলে আপনার আতঙ্কিত হওয়ার কারণ নাই। সেক্ষেত্রে তখন আপনার ওষুধ দেওয়ার চিন্তা করা লাগবে। আর হলো যে পানি সরাই ফেলতে হবে প্রথমে দিয়ে যদি সুযোগ থাকে, ওই সময় কি ইউরিয়া টিউরিয়া তো দেওয়া যাবে না? না দেওয়াই ভালো। আর আপনার যেহেতু চাহিদা মোতাবেক ওই ইউরিয়া দিতে তো অসুবিধা না, অতিরিক্ত দেওয়া যাবে না। আপনার ইউরিয়া দেওয়ার সময় আসলো তখন তো অবশ্যই আপনি দিন, না তো ভালো পোক আক্রান্ত যদি আপনার যদি ডোজ থাকে বা ইয়া থাকে সেটা তো দেবেন, সেটা তো মানে আপনার একটা খেতে যে পরিমাণে ইউরিয়া দেওয়ার কথা সেটা তো আপনি দিবেন। আর পটাশ সারটা ঠিক মতো ব্যবহার করতে, এটা খেয়াল রাখতে হবে। দরকার ওই সময় পটাশও দিতে পারেন। ধানে যে যখন ফুলে বের হয়ে যখন ধান দুধ হয় তখন একটা পোকা জমিতে খুব ঝামেলা করে, সেটা গান্ধী পোকা। সেটা নিয়েও কৃষক ভাইরা একটু উদ্বিগ্ন থাকে আর কি, এটার বিষয় কিছু। এখন গান্ধী পোকায় সব পোকাই আছে, গান্ধী পোকাটা কখন বেশি হয় বা ধরেন কেউ যদি আগাম লাগায়, একটা আমাদের কৃষক ভাইদের খেয়াল রাখতে হবে যে একটা অঞ্চলে যখন কেউ যদি আগাম ধান চাষ করে, যে তার ফসলটা আগে পাকছে বা কাটছে, তখন কিন্তু তার বিশেষ করে পোকার দ্বারা ক্ষতিটা বেশি হয়। সব পোকাই, গান্ধী পোকার ক্ষেত্রেও তাই। বা যেটা জীবনকাল বেশি, সব ধান কাটা হয়ে গেছে, একটা মাঠে কিন্তু ধান আছে, ওটা তার ক্ষতিটা বেশি হবে। তাছাড়া যেহেতু এটা কি ধানের একটা কি বলে প্রকৃতির অংশ মানে বলছে এই পোকামাকড়, এটা তো থাকবেই। এককভাবে এত ক্ষতি কিন্তু ভাবে হয় না। কেউ আগাম লাগাইলে তার ক্ষতিটা হবে বেশি, আর না হলে পরে যদি লাগায় তার ক্ষতিটা বেশি হবে। না, এটা ওই সময়ের প্রেক্ষাপটে আপনার এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কি পরিমাণ, সেটারও তো একটা ওই যে আমরা যেটা ইটিএল বলেছি, হ্যাঁ, এই একটা ইটিএল আছে যে শতকরা 10 ভাগ বা 5 ভাগ যেটা। এছাড়াও স্যার এই যে শীষ কাটা, লেদা পোকা, গলমাছি, সবুজ পাতা ফড়িং, এগুলোর ব্যাপকতা কেমন, ক্ষতির ব্যাপকতা? এটা অঞ্চল ভেদে। শীষ কাটা লেদা পোকা বলেন, এটা দেখবেন যে কই আমাদের এই গাজীপুরে ধান গবেষণাতে আমরা এই পর্যন্ত কখনো এই পোকার দ্বারা যে ক্ষতি হয় আমাদের নজরে আসেনি। এখন যেসব অঞ্চলে আক্রমণ হয়, বিশেষ করে সিরাজগঞ্জ অঞ্চলে আমাদের জানা মতে, এখানে লেদা পোকা বা রংপুর অঞ্চলে, তো ওখানে যে পার্শ্ববর্তী যে ক্ষেত বা ওখানকার ইকোলজি দেখে ওখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা তো লেদা পোকা শুধুমাত্র ধানের না, এটা কিন্তু অন্য ফসলে দেখা যাচ্ছে। আগে পাশে অন্য একটা ফসল ছিল, ওই ফসলের পাশে আপনি ধান লাগাচ্ছেন, ওইটার দিকে কিন্তু এখানে ট্রান্সমিট করে, বা ওখানে যে আগাছা থাকে বা অন্য কোনো ফসল থাকে। আচ্ছা স্যার, এখন আমি আপনার কাছে জানতে চাই যে এই যে কোনো কারণে বা কারণের প্রকৃতিগত ভাবে হোক বা যেভাবে হোক, যদি পোকার আক্রমণ জমিতে হয়ে যায়, সেটা যে কোনো পোকাই হোক, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বিপেজ বা কারণ পোকা, এই পোকার যে যদি রাসায়নিক দমন ব্যবস্থা নিতে হয়, সেই ক্ষেত্রে কৃষক ভাইরা আসলে কোন থাম্ব রুল মেইনটেইন করে আর কি ওষুধগুলো প্রয়োগ করবে? থাম্ব রুলটা কি হবে? থাম্ব রুল বলতে এই যে আমরা, হ্যাঁ, সব পোকার ক্ষেত্রে এটা তো কমন। আমরা যে এখন বলি সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা আইপিএম, যে কোনো একক পদ্ধতি দ্বারা পোকা দমন সম্ভব না। আগে যেগুলো আমরা প্রথমে বলেছি, হ্যাঁ, রাসায়নিক সবশেষ ধাপ হিসাবে যে আমি পাচ্ছি না, আমার পোকার সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, আমি আশঙ্কা করছি আমার ক্ষতি হবে, এবং সব শেষ আশ্রয়স্থল হিসাবে তখন আপনার কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। হ্যাঁ, সেটা কি হিসাবে দিবে আর কি, মানে প্রতি শতকে কয় লিটার পানি স্প্রে করতে হবে? এটা প্রতি শতকে 2 লিটার, বা ওই যে আমরা বলি কত 1 হেক্টরে 500 লিটার। 1 হেক্টর মানে 7.5 বিঘা, 7.5 বিঘাতে, হ্যাঁ 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 500 লিটার। সেই হিসাবে করে কি 33 শতক বিঘাতে 1 ট্যাঙ্কি বা 2 ট্যাঙ্কি দিয়ে চলে আসে, পরে দেখা যায় পোকা মরে না, পোকার জন্য কাজ করে না। তো এটা কি ওই নির্দিষ্ট পরিমাণে দিতে হবে, মানে কম দেওয়া যাবে না? না, এটা তো অবশ্যই যে ডোজ, যেটা কম দেওয়ার তো কোনো সুযোগ নাই, কম দিলে পারে যদি সেক্ষেত্রে আমরা আগে বলেছি যে প্রতিরোধিতা ডেভেলপ করে। আপনি যদি ডোজও কম দেন বা ডোজ ঠিকই রেখে অল্প একটু স্প্রে করলেন, ভিজাই দিলেন না গাছ, সেক্ষেত্রে তো কাজে লাগবে কম। এবং সঠিক ওষুধ সঠিক মাত্রায়, হ্যাঁ, সঠিক নিয়মে দেওয়া, কীটনাশক মূলত বিকালে স্প্রে করবে। হ্যাঁ, কীটনাশক বিকালে স্প্রে করবে। আচ্ছা স্যার, আরেকটা হলো আর পরামর্শ নেওয়ার ক্ষেত্রে
এই ক্ষেত্রে তো অবশ্যই ডিলাররা অনেক ডিলার ভালো আছে, কিন্তু আমাদের অভিজ্ঞতা মতে দেখা গেছে তার ব্যবসায়িক স্বার্থ ওর সাথে যেসব ওষুধ জড়িত সেগুলোকে সাজেশন করে, যেটা স্যার ধরেন যে পোকা আক্রমণ করছে মাজরা পোকা, হ্যাঁ সেক্ষেত্রে সে দোকানে গেল মাজরা পোকার ওষুধের জন্য সে 2-3 হ্যাঁ, গ্রুপের ওষুধ দিল। এটা কি ঠিক? না এটা দেওয়া ঠিক না, কারণ আমাদের বেশিরভাগই জানা নাই। আমরা জানি যে কোনো একটা দুইটা রাসায়নিক যদি আপনি একত্রে মিশান এটা কিন্তু বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। যদি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু এটা করা উচিত না, যে আপনার কীটনাশকের সাথে অন্য একটা ওষুধ, সেটা হলো ছত্রাকনাশক, মানে ভিন্ন ভিন্ন গ্রুপের কীটনাশক না না এটাও দেওয়া উচিত না, কারণ এটা মাজরা পোকা আক্রমণ করলে যে গ্রুপ দিলে, যে গ্রুপের কীটনাশক দিলে মাজরা পোকা মারা যাবে ওইটাই ওটাই, কিন্তু আরেকটা গ্রুপ দিলাম এটা দেওয়াটা উচিত না, বরঞ্চ এটা উল্টো ফল হতে পারে, হয় বিষাক্ততা সৃষ্টি করবে বা বিক্রিয়া করে দেখা গেল যে আসল যে অ্যাক্টিভ যে ইনগ্রেডিয়েন্ট বলে আসল যে ওষুধটা সেটা আর কার্যকরী থাকছে না। মানে কৃষক বন্ধু বুঝতে পারে না যে তার ক্ষতির ধরনটা কেমন হইতেছে, বাট আসলে ওই ওষুধে তো না না না, এবং এটা হলো সাইন্টিফিক্যালি আমরা মানে না করি, কোনো জায়গায় সাজেশন দেওয়া হয় না যে দুইটা মিশাই একত্রিত। এখন তো আমরা দেখতেছি যেটা আর কি, যে ডিলারের দোকানে গেলে বা বিভিন্ন ভাবে আর কি, যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এখন কৃষি বিষয়ক নানান ভাবে এটাকে উপলব্ধ করা হইতেছে আর কি। বিশেষ করে বিভিন্ন কোম্পানিগুলো আছে, বিভিন্ন ওষুধ নিয়ে তারা বাজারে আছে আর কি। তো ধরেন যে কৃষক করে কি গেল মাজরা পোকা ওষুধের জন্য, মাজরা পোকার সাথে মনে করেন যে পাতা মোড়ানো পোকা, তারপরে কারেন্ট পোকা, গান্ধী পোকা, সব ওষুধ একসাথে মিলিয়ে দিল। একই সাথে মনে করেন সবচেয়ে বড় যেটা প্রবলেম আমরা এখন ফেস করতেছি কৃষক বন্ধুদের, ওনারা এই ফেসবুক খুললেই পোস্ট দেখা যায় যে মাজরা পোকার ওষুধের সাথে আপনার হলো ছত্রাকনাশক একসাথে দেওয়া যাবে কিনা, এই ব্যাপারে আপনি কি বলেন? না এটা তো এই জন্য আগে বলছি, কখনো আমাদের যদি জানা বেশিরভাগই জানা নাই যে দুইটার ক্ষেত্রে দুইটা মিশানো অবশ্যই দেওয়া যাবে না। এক্ষেত্রে যদি জানা থাকে ওই কোম্পানি যদি বলে যে, বা আমাদের যদি পরীক্ষা থাকে, বেশিরভাগই আমার জানা মতো এই ধরনের এখনও পরীক্ষা করা হয়নি যে কীটনাশকের সাথে ছত্রাকনাশক প্রয়োগ করে মানে দেওয়া যাবে, সুতরাং না দেওয়াটাই ভালো। কীটনাশক আলাদা আলাদা ভাবে না না সেটা দেওয়াটা অবশ্যই মানে ভালো একদম। এখন তো দেখি স্যার কীটনাশক, ছত্রাকনাশক, তারপরে হলো আপনার বোরন, জিঙ্ক সব একসাথে মিশে স্প্রে করে, এটা কি উচিত? না না এটা অবশ্যই উচিত না, এটা অবশ্যই জন্য তো ক্ষতি, অবশ্যই ক্ষতি, খালি চোখে বুঝতে পারছেন না না না। তো ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আর সর্বশেষ হলো যেহেতু কীট পতঙ্গের মধ্যেই পড়ে স্যার ইঁদুর, এই ইঁদুর দমনের কোনো ব্যবস্থা আপনার জানা আছে কিনা স্যার? পোকার মতনই বলবো যে একক কোনো পদ্ধতি জানা নাই, এবং ইঁদুর আমরা জানি কি আমাদের মানব সভ্যতার ইতিহাস প্রথম থেকে, হ্যাঁ না আমাদের বলে প্রথম থেকে এই যে ইঁদুর যে একটা সমস্যা মানুষের সাথে মানব সৃষ্টির সাথে সাথে, কিন্তু তার মানে সমস্যাটা আগে থেকেও ছিল, আদি যুগ থেকে এখনো আছে। এটা আমাদের মধ্যে আছে অবশ্যই, আমরা কাজও করি ইঁদুর নিয়ে, কিন্তু আমাদের যেহেতু লোকবল কম আমরা এত ব্যাপকভাবে কাজ করতে পারি না, তবে আমাদের গবেষণা এখনো আছে বা চলমান আছে স্বল্প পরিসরে হলেও। সে না ইঁদুর দমনের ক্ষেত্রে সেটা হলো যখন আমাদের ইঁদুর দমন করা দরকার, টাইমটা একটা গুরুত্বপূর্ণ, কোন সময়ে প্রতিটা মৌসুমে আমনের ক্ষেত্রে বিশেষ করে আমরা কখন করব, যখন খেতে কোনো ধান নাই, তখন তাহলে ইঁদুরটা কোথায় থাকে? আশেপাশে যে গর্ত বলেন ইয়া বলেন, তো আমরা ধান লাগানোর পরপরই যখন আস্তে আস্তে গাছ বড় হতে থাকে তখন কিন্তু ইঁদুর গর্ত থেকে ধানের দিকে আসা শুরু করে, তখন কিন্তু আমাদের যে কেটে ফেলে আমরা ব্যাপক। তো আমাদের ইঁদুর নিয়ন্ত্রণ কখন করা উচিত? ধান লাগানোর পরপরই, যখন আমার বুঝবো যে আমার ধান বড় হওয়ার সাথে সাথে ইঁদুর কিন্তু ধানের খেতে আসবে, আশেপাশে যে ইঁদুরের যে আশ্রয়স্থল বা বন জঙ্গল বলেন বা ইঁদুরের যেগুলো লাইভ গর্ত আছে সেগুলোকে আমাদের ওখানে ইঁদুর দমনটা শুরু করা লাগবে। আর আপনি ধান লাগায় ফেললেন, আশেপাশে তার আশ্রয়স্থল আছে প্রচুর, আপনি কখনো দমন করতে পারবেন না, এবং কোনো কৃষকের পক্ষে এককভাবে ইঁদুর দমন করা সম্ভব না। এরা আপনি এককভাবে ইঁদুর নিয়ে, তাহলে কি করা লাগবে? আমাদের দেশে সরকার কি করে? সম্মিলিত এক উদ্যোগ, এই কারেন্ট পোকার ক্ষেত্রেও কিন্তু তাই, কোনো এককভাবে একক দমন যদি ব্যাপকভাবে ওই আক্রমণ হয়, কোনো একক কৃষক এককভাবে পারবে না, তখন এটা সম্মিলিতভাবে যা অন্য সব কৃষক মিলে। এই জন্য আমরা কি জানি, ইঁদুর দমন অভিযান বলে না সরকারিভাবে, মানে তখন কিন্তু সবাইকে সচেতন করা হয়।
তো আমাদের কৃষকদেরও করা উচিত একটা তাদের সাংগঠনিকভাবে বা এই এলাকাতে আমরা জানি আমার এখানে ইঁদুরে ক্ষতি করে, সবাই মিলে একটা দল গঠন করে বা সংগঠন করে যে নির্দিষ্ট সময়ে দমন করলে পারে আমার খেতেই এত ক্ষতি হবে না, ওই সময়গুলা আমরা এই কারণে প্রশিক্ষণও দিই বা আপনাদের অনেক বুকলেট বা ইয়ে আছে, সেখানে আপনারা জানতে পারবেন যে কখন ইঁদুর দমন করা লাগবে ধানের ক্ষেত্রে। তাহলে পরে আমাদের আশা করি এত ক্ষতি হবে না। আর সেক্ষেত্রে ইঁদুর দমনের ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করি বেশিরভাগ ওই যে জিঙ্ক ফসফাইড। আমরা জানি ইঁদুর অনেক চালাক প্রাণী, এখন জিঙ্ক ফসফাইড যেটা হলো আমরা হলো যে বড়ি করে এটা কিন্তু 2-1 দিন ইঁদুর খাবে প্রথমে, পরে কিন্তু আর খাবে না, এটা কার্যকরী হয় না। এই জন্য এখানেও বলা হয় বিভিন্ন পদ্ধতি ব্যবহার। সেক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখেছি যেটা জীবন্ত অবস্থায় যে ইঁদুরটা ধরা পড়ে এটাকে বলে লাইভ ট্র্যাপ বা খাঁচা। এই খাঁচাগুলা হলো অনেক কার্যকরী। খাঁচার মধ্যে আপনারা কি দিবেন, টোপ হিসাবে নারকেল অথবা এই যে ধানটা কি করবেন, আপনার নারকেল তেল যেটা পাওয়া যায়, একটা পুটলি করে নারকেলের তেলের মধ্যে ওই ধানগুলা ওই পুটলিটা ভেজায় জাস্ট এটা টোপ হিসাবে দেবেন এবং ওই খাঁচার মধ্যে ইঁদুর ধরা পড়বে এবং ওই ইঁদুরটা পরে আপনার মারবেন। এটাই হলো সবথেকে কার্যকরী পদ্ধতি আমাদের এখানে। কিন্তু কোনো রাসায়নিক যদি প্রয়োগ করেন এটা কিন্তু সাময়িক কাজ করবে, দীর্ঘমেয়াদে এটা কাজ করবে না। আর দমন করতে হলে যেটা বলেছি সম্মিলিতভাবে, এবং যেখানে লাইভ যে গর্ত বা জীবন্ত গর্ত কোনটা যেখানে ইঁদুর আছে বোঝা যায়, তার মানে যেখানে তাজা মাটি যেখানে উঠবে ওই গর্তের আমি যদি ট্যাবলেট গ্যাস বডি দিতে পারি বা পানি বা ধোঁয়া দিতে পারি, এবং এটা এককভাবে সম্ভব না, সম্মিলিতভাবে ইঁদুর দমন করতে হবে। স্যার আরেকটা কোশ্চেন এবার আবার রিপিট করার উদ্দেশ্য হলো স্যার, আমি বিরক্ত হই না স্যার, কারণ হলো যে কৃষক বন্ধুরা আসলে বুঝতেই চায় না একদম আর কি। আপনি একটু এটা আবার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলে দেন যে কীটনাশকের সাথে যাতে ছত্রাকনাশক বা অন্য কোনো রাসায়নিক তারা মিলাতে পারবে কিনা বা এটা মিলাই দেওয়া উচিত কিনা, এটা একটা আবার রিপিট করে দেন। কীটনাশকের সাথে যে কীটনাশক বলতে আমরা জানি যে পোকা মারার ওষুধ, আর ছত্রাকনাশক হলো রোগের ওষুধ, দুটো কিন্তু আলাদা। তো কখনোই কিন্তু কীটনাশকের সাথে ছত্রাকনাশক বা আরও অন্যান্য যে উপাদান একত্রিতভাবে মিশিয়ে ব্যবহার করা যাবে না, এটাতে উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কীটনাশক মানে পোকা দমনের জন্য সেটা আলাদাভাবেই প্রয়োগ করা লাগবে, ছত্রাকনাশক রোগ দমনের জন্য সেটা আলাদাভাবে, এককভাবে মিশ্রিত করে কখনো উদ্দেশ্য সফল হবে না। তাহলে স্যার কীটপতঙ্গ রাসায়নিকভাবে দমনের জন্য আপনার সাজেশন হলো, যেটা আমি সারাংশ কথায় যেটা বুঝলাম আর কি, যে সঠিক সময়ে সঠিক ওষুধ সঠিক ডোজে দিতে হবে এবং এককভাবে যে পোকা আক্রমণ করবে সেই পোকার ওষুধ দিতে হবে। হ্যাঁ, সেই পোকা, এবং সঠিক জায়গা থেকে পরামর্শ নিতে হবে। শুধুমাত্র ডিলারের কথা মতো ব্যবসায়িক উদ্দেশ্যে একটা ওষুধ বলবে, সাজেশন দিবে, সেটা ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে কাজ না হয়ে সেটা ক্ষতির সম্মুখীন হতে পারে, সেটা কৃষকের অজান্তে হতে পারে। অনেক কীটনাশক আছে যেটা কি ডিলাররা বলে এটা ধানের ক্ষেতে কিন্তু নিষিদ্ধ, যেরকম আপনিও জানেন সাইপারমেথ্রিন যে গ্রুপের যে ওষুধগুলা, সিনথেটিক পাইরোথেট গ্রুপের যে ওষুধগুলো, এটা কিন্তু ধানের ক্ষেত্রে নিষিদ্ধ, সবজিতে ব্যাপকভাবে ব্যবহার হয়। কি ডিলাররা গেলে পরে এই ওষুধটা কিন্তু ধানের ক্ষেত্রেও সাজেশান দেয়, কিন্তু আসলে এরকম ঠিক না। এই জন্য সঠিক জানার জায়গাটা কোথায়, কৃষি বিভাগের কাছ থেকে জানাটাই ভালো, বা ধান গবেষণার সাথে যারা সংশ্লিষ্ট তাদের কাছ থেকে আপনার এটা জানতে পারেন। কিন্তু ডিলারের কথার উপর নির্ভর করে যদি ওষুধ প্রয়োগ করেন, অনেক ক্ষেত্রেই আমাদের অভিজ্ঞতা থেকে দেখা গেছে সেটাতে ক্ষতির সম্ভাবনাটাই বেশি। স্যার আপনি অনেক সময় নষ্ট করলাম, আপনাকে স্যার ধন্যবাদ, থ্যাংক ইউ।